আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ প্রথমেই আমাকে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড এবং অডিও বা ভিডিও সবকিছু ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটু জানাবেন, তারপরে আমরা আমাদের আজকের ক্লাসের যে টপিক, আমাদের আজকের আলোচনা, সেটা আমরা শুরু করে দিব। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় অংশটি রয়েছে, টপিকটি রয়েছে, যেটা ইতিমধ্যে আপনাদের মূল ক্লাসের রেকর্ড ভিডিও আপনাদেরকে বহু আগে দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। মুকসিদ আলী বলছে জি ভাইয়া ক্লিয়ার আছে। মুকসিদ আলী বলছে জি ভাইয়া ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, সবকিছু ক্লিয়ার আছে। সবাই সবাই তো ক্লিয়ার একদম নাকি? আমি একটু নিজের সাউন্ডটা শুনে নেই। ও, আমি শুনবো কিভাবে? আমি তো হেডফোন দিয়ে রাখছি। আচ্ছা, হেডফোনে একটু শুনি, দাঁড়ান। না, হেডফোনে একদম পুরো ক্লিয়ার আছে, ঠিক আছে। চেক করে নিলাম, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের একদম আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। স্যার অল ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেনের সলভে চলে যাই। প্রথম কোশ্চেন কি বলেছে? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এই অধ্যায়ের বিশেষ পরীক্ষার প্রশ্নে কি এসেছে লাস্ট, আমরা একটু সেটা দেখি। বিশেষ পরীক্ষার প্রশ্নটা ছিল হচ্ছে ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই কি। কোশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল, অর্থাৎ কোশ্চেনটা ধ্বনিতত্ত্ব বা শব্দতত্ত্বের না। কোশ্চেনটা কিসের? কোশ্চেনটা বলছে ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে, অর্থাৎ এই দুইটা তত্ত্বকে বাক্যে যথাযথভাবে প্রয়োগ করার যে নিয়ম, সেটা কোন তত্ত্ব আলোচ্য বিষয়। তার মানে ব্যাপারটা বুঝেন, অর্থাৎ বাক্যে একটা ধ্বনিতত্ত্বের বা ওয়ার্ড বা ধ্বনিতত্ত্বের নিয়ম বা শব্দতত্ত্বের নিয়ম, এটা বাক্যে প্রয়োগ করতে হলে বাক্যের কি নিয়ম আছে সেটা জানতে চাইছে। তাহলে বাক্য রিলেটেড নিয়মটা এখানে জানতে চাইছে। তার মানে আমার এখানে কারেক্ট আনসার কি হবে বলুন তো? কারেক্ট আনসারটা হবে হচ্ছে বাক্যদত্ত। কারেক্ট আনসারটা হবে কি? কারেক্ট আনসারটা হবে হচ্ছে বাক্যদত্ত। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কারেক্ট আনসারটা হবে হচ্ছে কি? কারেক্ট আনসারটা হবে হচ্ছে বাক্যদত্ত। কারেক্ট আনসারটা হবে হচ্ছে বাক্যদত্ত। পরের কোশ্চেনে চলে যাই। দেখেন, তারপরে বলছে হচ্ছে বিভক্তির নাম শব্দকে কি বলে। এই কোশ্চেনটা বহুবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে বিভিন্ন অধ্যায়ে আপনি পাবেন, যেমন প্রত্যয়ের অংশে এই অংশটা, এই কোশ্চেনটা বেশি পাবেন। তো বিভক্তির নাম শব্দকে কি বলে? কারেক্ট আনসার হচ্ছে বিভক্তির নাম শব্দকে বলা হচ্ছে প্রাতিপদিক। বলেন, বিভক্তির নাম শব্দকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রাতিপদিক। বিভক্তির নাম শব্দকে কি বলে? এটাকে বলে প্রাতিপদিক। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম সন্ধি 2021 সালের যে নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বই অনুযায়ী সন্ধি হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু পরীক্ষায় আসলে যদি আমার অপশনে ধ্বনিতত্ত্ব থাকে, ধ্বনিতত্ত্ব উইল বি দ্য বেস্ট অ্যান্সার। অপশনে যদি ধ্বনিতত্ত্ব না থাকে, সেক্ষেত্রে আমরা সন্ধি শব্দতত্ত্ব দিতে পারি। সো আমার এখানে দেখেন যে শব্দতত্ত্ব মানে রূপতত্ত্ব আর কি। তা আমার এখানে বেস্ট অ্যান্সার ধ্বনিতত্ত্ব আছে। তো যেহেতু আছে, আমরা এখানে ধ্বনিতত্ত্বই দেখাবো। যদি এটা না থাকতো তাইলে আমরা রূপতত্ত্ব দিতাম। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন, এরপরে কি আছে? এরপর হচ্ছে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর। খেয়াল করেন, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয়। আমি এটা গত ক্লাসেই, মানে মূল ক্লাসের আলোচনার মধ্যে এটা বলেছি যে ব্যাকরণের আলোচ্য বিষয় বললে হবে 4টা, কিন্তু সার্বিক বা মোট কথাটা যখন উল্লেখ থাকবে, তো সার্বিক বা মোট কথাটার মানে হচ্ছে টোটাল। তাহলে ইন টোটাল আলোচ্য বিষয় কয়টা যখন বলবে, তখন কারেক্ট আনসার হবে 6টা। এবং এই বিষয়টি কিন্তু ব্যাখ্যার মাধ্যমে এখানে আলোচনা করা আছে। এই বিষয়টি কিন্তু ব্যাখ্যার মাধ্যমে এখানে আলোচনা করা আছে যে ব্যাকরণের মোট আলোচ্য বিষয় হচ্ছে 6টা, বা সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে 6টা। কিন্তু যদি বলে ব্যাকরণের আলোচ্য বিষয় শুধু এইটুক, বা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়, তখন হবে 4টা। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে চলেন একটু দেখি। এরপরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি। আচ্ছা, চমৎকার একটা কোশ্চেন, খেয়াল করেন। এই কোশ্চেনটা বাজারের প্রচলিত অনেক বইয়ে আমরা ভুল দেখি। ভুল দেখি কি? কোন কোন বইতে দেখি এই প্রশ্নটা বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন যিনি। কথাটা বুঝেন, কোশ্চেনটা কিরকম থাকে? বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন যিনি, অনেক সময় এরকম থাকে। আবার এটা কি বলছি আমরা? বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি। তো রচনা করেননি কে? জন বিমস, ডানকান ফোর্বস, জর্জ গ্রিয়ারসন আর জেমস কিথ।
এই চারজনের মধ্যে কে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি? আপনারা কি কমেন্ট ঠিক মতো দেখতে পাচ্ছেন, মানে সবকিছু শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি বলছে। আচ্ছা কে রচনা করেন নাই? জন বিমস রচনা করেছেন, জন বিমস রচনা করেছেন, ডানকান ফোর্বস রচনা করেছেন, জেমস কিথ রচনা করেছেন। জর্জ এব্রাহাম গিয়ারসন উনি বাংলা ব্যাকরণ গবেষণাবিদ ছিলেন, বাট উনি বাংলা ব্যাকরণ রচনা করেন নাই। জর্জ এব্রাহাম গিয়ারসন ব্রিটিশ মিউজিয়াম থেকে সর্বপ্রথম আমাদের যে ওই যে মনোয়েল দা আশ্রম সাহের যে বই, সেই বইটা তিনি প্রথম আবিষ্কার করেন, ঠিক আছে, ব্রিটিশ মিউজিয়াম থেকে। মনোয়েল দা আশ্রম সাহের যে বই ভোকাবুলারি ইডিওমা ই বাংলা ই পর্তুগিজ, এই বইটা। তারপর হচ্ছে জর্জ এব্রাহাম গিয়ারসনের আরো কিছু বাংলা ভাষায় আরো কিছু উল্লেখযোগ্য মানে কর্ম রয়েছে। যেমন জর্জ এব্রাহাম গিয়ারসন প্রথম এটা বলেন যে বাংলা ভাষাটা হচ্ছে অ্যাকচুয়ালি মাগধি থেকে আসছে, এবং পরবর্তীতে ওডিবিএল গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই মতটাকে প্রকাশ মানে স্বীকার করেছেন, এই মতটাকে তিনি স্বীকার করেছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে জর্জ এব্রাহাম গিয়ারসন বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি, কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে তার যথেষ্ট গবেষণা লব্ধ বিষয় রয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? এটা আমি মনে হয় আপনাদেরকে মেইন ক্লাস নিতে গিয়ে বারবার বলেছিলাম যে বাংলাদেশের প্রথম ব্যাকরণটা হচ্ছে মনোয়েল দা আশ্রম সাও। তিনি রচনা করেন কোথায়? তিনি রচনা করেন হচ্ছে গাজীপুরের ভাওয়াল অঞ্চলে। তিনি একজন প্রিস্ট ছিলেন, অর্থাৎ ধর্মযাজক ছিলেন। তো তিনি এই কাজটা করেছিলেন হচ্ছে, অর্থাৎ মনোয়েল দা আশ্রম সাও যে বইটা রচনা করেছিলেন, তিনি এই বইটা রচনা করেছিলেন হচ্ছে বাংলা ভাষাটা পর্তুগিজ শব্দে বোঝার জন্য, বা পর্তুগিজ ভাষাটা বাঙালিদেরকে সহজে বোঝানোর জন্য, অর্থাৎ ওয়ার্ড মিনিং এর একটা বই। তো এইটার কাজটা তিনি করেছিলেন হচ্ছে গাজীপুরের ভাওয়ালে। তাহলে এটার উত্তর কি হবে? বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? কারেক্ট আনসার হচ্ছে গাজীপুরে। কারেক্ট আনসার কি হবে? গাজীপুরে। এবং গাজীপুরের স্পেসিফিক যদি জানতে চান তাহলে ভাওয়ালে, গাজীপুরের ভাওয়ালে। কথা বুঝতে পারছেন? ভাওয়াল, ওকে ফাইন, ভাওয়াল রাজা। আচ্ছা এরপরে দেখেন, এরপরে কি আছে? এরপর হচ্ছে মরফোলজি, মরফোলজি এর বঙ্গানুবাদ। আচ্ছা এই যে আমাদের ধ্বনিতত্ত্ব আছে, অর্থতত্ত্ব আছে, ধ্বনিতত্ত্ব হচ্ছে ফোনোলজি, ঠিক আছে, তারপর হচ্ছে অর্থতত্ত্ব আছে, শব্দতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব আছে। এই চারটার মধ্যে বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স বা পদক্রম বা বাক্যতত্ত্ব। তো এই যে চারটা তত্ত্ব আছে, এই চারটা তত্ত্বের আবার ইংরেজি ওয়ার্ড গুলো মাঝে মাঝে পরীক্ষা আসে। যেমন অভিধান তত্ত্ব, এর ইংরেজি কি? অভিধান তত্ত্বের ইংরেজি হচ্ছে লেক্সিকোগ্রাফি, ঠিক আছে, এটা পরীক্ষা মাঝে মাঝে আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে আমরা পাবো। তো এখানে বলছে মরফোলজির বঙ্গানুবাদ কি? মরফোলজির বঙ্গানুবাদ হচ্ছে শব্দতত্ত্ব। যেহেতু শব্দতত্ত্ব এখানে নাই, স্বরূপ তত্ত্ব, শব্দতত্ত্ব নাই, এই কারণে হবে রূপতত্ত্ব। এরপরে কি আছে দেখেন, এরপরে বলছে হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? একটু খেয়াল করেন, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ, এটা কি আমার ধ্বনিতত্ত্বের মধ্যে ছিল? উত্তর হচ্ছে না। ধ্বনিতত্ত্বের মধ্যে ছিল কি কি? সন্ধি, নতশব্দ বিধান, বাংলা বানান, উচ্চারণ, ধ্বনি, অক্ষর এবং এবং ধ্বনি বা বর্ণ সংক্রান্ত সব। তো এর মধ্যে ক্রিয়ার কাল, পুরুষ এগুলো নাই, তাহলে ধ্বনিতত্ত্ব না। অর্থতত্ত্বের মধ্যে কি ছিল? লাস্টে অর্থ থাকবে, এর কোনটা লাস্টে অর্থ নাই, সেটাও বাদ। এরপর হচ্ছে শব্দ বাক্যতত্ত্বের মধ্যে কি ছিল? কার, পদ, পদ, উক্তি, অনুবাক্য, বাচ্য, জ্যোতি, এর কোনটার মধ্যে ক্রিয়া রিলেটেড কোনো কিছু নাই বা শব্দ নাই, পুরুষ রিলেটেড কিছু নাই। সুতরাং এটা কি? এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অপশনে কি শব্দতত্ত্ব আছে? নাই, রূপতত্ত্ব আছে, সো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অপশনে শব্দতত্ত্ব নাই বাট রূপতত্ত্ব আছে, সো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে দেখেন, এরপর হচ্ছে নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অভিধান তত্ত্ব, রূপতত্ত্ব। নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আমরা এই মাত্রই বলেছি নত্য সত্য বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ এখানে দুইটা বর্ণ অর্থাৎ মূর্ধন্য দন্তন্য, মূর্ধন্য দন্তস্ব, এটা নিয়ে আলোচনা হয়, এই জন্য নত্য সত্য বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে? পরের কোশ্চেনে চলে যাই, দেখেন পরের কোশ্চেনে বলছে হচ্ছে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? রূপতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। বুঝতেই পারতেছেন, রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব দুটি আছে, কিন্তু ভাষাতত্ত্ব নামে কোনো কিছু নাই, সুতরাং ভাষাতত্ত্ব বাংলা ব্যাকরণের কোন শাখা নয়। এরপরে আছে কি? ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণ বাক্যতত্ত্বে, ভাষাতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, নাকি হচ্ছে রূপতত্ত্বে? সিম্পল বিষয়, ধাতুরূপ। আর তাছাড়া এমনিতেই বোঝা যাচ্ছে ধাতুরূপ এই রিলেটেড কোনো কিছু আমরা ধ্বনিতত্ত্ব, বাক্য, ভাষা, সরি ভাষাতত্ত্ব নামে তো কিছু নাই, ধ্বনিতত্ত্ব, বাক্য, অর্থের মধ্যে কিছু পড়ি নাই, তার মানে এটা কি? এটা হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এটা হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এটা হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে।
আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে ভাষার মৌলিক অংশ 9 কোনটি? খেয়াল করেন, ভাষার মৌলিক অংশ 9 কোনটি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই 4টা হচ্ছে মূল। এর বাইরে আরো 2টা আছে, একটা হচ্ছে ছন্দ অলংকার তত্ত্ব, আরেকটা হচ্ছে অভিধান তত্ত্ব। তো এখানে আমার ছন্দ আছে, এটা আমার ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয়, কিন্তু মূল আলোচ্য বিষয়ের মধ্যে এটা হবে না, তার মানে এটা হবে না, এটা বাদ। আচ্ছা, এরপরে দেখেন রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। পদক্রম হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম। পদক্রম হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম। এরপর দেখেন ধ্বনিতত্ত্ব, এটা তো আছেই। আচ্ছা, এরপর আছেন ওকে, এরপরে কি আছে দেখেন, শব্দতত্ত্বের শব্দের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আপনাদের মূল ক্লাসের ভিডিওতে আপনাদের মূল ক্লাসের ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে শব্দের রূপ পরিবর্তন বা পদ পরিবর্তন এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এটা চেনার জন্য আমার কোনো ইয়া লাগে না, এটা চেনার জন্য আমার কোনো বাক্য লাগে না, আমি এমনিতেই ধরতে পারতেছি যে ভালো একটা অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ পদ। আবার নিশীথ, এটা হচ্ছে নাউন, এটা আমি এমনিতেই ধরতে পারতেছি, নিশীথ নাউন, ভালো অ্যাডজেক্টিভ, এমনিতেই ধরা যাচ্ছে। সো এগুলো কোন পদ? একটা বিশেষ একটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা এমনিতেই ধরতে পারতেছি, এটার জন্য আমার কোনো বাক্য লাগতেছে না। কিন্তু আমি যখন বলবো যে আপন ভালো সবাই চায়, বা নিশীথ রাতে বাজছে বাঁশি, এইখানে কিন্তু নিশীথ রাতে বাজছে বাঁশি নিশীথ অ্যাডজেক্টিভ না, সরি নিশীথ নাউন না, নিশীথ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। কারণ নিশীথ মানে রাত, সেটা নাউন ঠিক আছে, বাট যখন বলবো নিশীথ রাতে বাজছে বাঁশি তখন কিন্তু নিশীথ মানে রাত না, কারণ এরপরে রাত শব্দের উল্লেখ আছে। এখন নিশীথ মানে যদি রাত বলেন, এরপরে আবার রাত আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? রাত রাতে বাজছে বাঁশি। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? রাত রাতে বাজছে বাঁশি। সেই জন্য এটা হবে না, হবে হচ্ছে নিশীথ রাতে বাজছে বাঁশি। এই কথাটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গভীর রাতে বাজছে বাঁশি। তার মানে এই বাক্যে নিষিদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ শব্দের রূপ পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দের রূপ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের রূপ পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মোহাম্মদ ইলিয়াস সানি বলছে, ভাইয়া বইটা কি পাবো না নাকি একটা কিনে নিবো? মোহাম্মদ ইলিয়াস সানি ভাই, আপনাকে কি আমি কমেন্টের মানে সরি আপনাকে কি আমি কোনো ইনবক্সে রিপ্লাই দেই নাই? মানে আপনি যে এরকম একটা কমেন্ট করলেন যে বইটা কি পাবো না নাকি এটা কিনে নিবো, এটা কেমন ধরনের কমেন্ট ভাই? আমি সবার বই পাঠাইতে পারছি, আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? সবাই সবাই বই পাইলে তাহলে আপনি কেন পাবেন না বলেন? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আপনি বই পাবেন না কেন? নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো আপনার বই মিসিং হয়েছে বা কিছু একটা হয়েছে, আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আমি আপনার বই কেন পাঠাবো না? আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক না? সো আপনি একটু ক্লাসের পরে আমাকে ইনবক্সে একটু নক দেন। আপনি হয়তো বা কালকেও দিছিলেন, আমি তো দেখছিলামও, চেক করে কি আপনাকে কিছু বলি নাই? আচ্ছা, হয়তো ব্যস্ত, এটার জন্য ভুলে গেছিলাম হয়তো। আপনি একটু আমাকে আপনার হচ্ছে আরেকবার একটু নক দেন। আমি এখন অফিসেই আছি, আপনারা সেটআপ দেখে বুঝতেছেন, এই সেটআপ, এই ক্যামেরা সেটআপ আমার বাসার ক্যামেরা সেটআপ নাই, আমি এখন অফিসে আছি, একটা মিটিং এ ছিলাম অফিসে। তো আজকে রাতে আর বাসায় যাবো না, এই জন্য অফিস থেকেই কন্টিনিউ করতেছি আপনাদের ক্লাসটা। তো অফিসের থেকে আমি একটু পরে চেক করতেছি অফিসের সফটওয়্যারে যে আসলে আপনার বইয়ের আপডেট কি, ঠিক আছে ইলিয়াসানি ভাই? তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার বইটা আপনি এখন পর্যন্ত পান নাই সেটার জন্য। তবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, আমার এটার পিছনে কোনো হাত নাই, কারণ আপনার বই তো দেরি করে দিয়ে আমার কোনো লাভ নাই, কথা বুঝেন নাই? সবার বই দিতে পারছি, আপনারটা দিতে পারবো না কেন? আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ কি হবে? আচ্ছা, ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার শৃঙ্খলা আবিষ্কার করা, নাকি ভাষার নিয়ম প্রতিষ্ঠা, ভাষার উন্নতি, নাকি ভাষার বিশ্লেষণ? কোনটা হবে বলেন তো? ব্যাকরণের প্রধান কাজ কি হবে? ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। এটা এই টপিকটা অ্যাকচুয়ালি গত ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম। ব্যাকরণের আলোচ্য বিষয়ে ব্যাকরণের বাংলা ব্যাকরণের ইতিহাস, ওই অধ্যায়ে আমরা এই রিলেটেড বিষয়গুলো শিখেছিলাম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে চলেন 15 নম্বরের পরে চলে যাই, আমরা দেখি কি আছে। আচ্ছা, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ও নিবন্ধন পরীক্ষার প্রশ্নোত্তর। আচ্ছা
সহকারী শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষার প্রশ্ন উত্তর। এখানে কি আছে, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? চমৎকার কোশ্চেন। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? কোশ্চেনটা যদি আমার অপশনে কি থাকে বলেন, যদি আমার অপশনে বাক্যতত্ত্ব থাকে, ইট উইল বি দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু অপশনে বাক্যতত্ত্ব না থাকলে তখন শব্দতত্ত্ব। তাহলে এখানে দেখেন আমার বাক্যতত্ত্ব আছে, সুতরাং আমার কারেক্ট অ্যান্সার কি হবে? বাক্যতত্ত্ব হবে। ঠিক আছে, এরপরে কি আছে, বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা কোথায় আলোচিত হয়, এটা এটা হচ্ছে, যদিও এই কোশ্চেন গুলো অনেক পুরনো, এই যে 2015 সালের, তবে এক্ষেত্রে আবার এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2022-23 এটা আসছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার উত্তর 2021 সালের পরবর্তী বই অনুসারে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এই কোশ্চেনটাই অন্যান্য বইয়ে দেখেন, হয়তো এটার উত্তর আপনি বাক্যতত্ত্বর মধ্যে পাবেন, কারণ বাগধারা আগের বই অনুসারে বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা করা হতো। কিন্তু নতুন বই অনুসারে বাগধারাকে আলোচনা করা হয় কোথায়? আলোচনা করা হয় অর্থতত্ত্বে। এই যে গুড, এইটাই আলোচনা। আমি এতক্ষণ অপশন দেখিনি, অপশন না দেখে আলোচনা করতেছিলাম। বাগধারা হচ্ছে ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমার অপশনে কি অর্থতত্ত্ব আছে? উত্তর হচ্ছে না। যেহেতু অপশনে অর্থতত্ত্ব নাই, সেক্ষেত্রে আমার এটা কি হবে? পুরাতন বই অনুসারে দাগাতে হবে। এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারার মাধ্যমে লুকায়িত কোন একটা অর্থ সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু আমার অপশনে যেহেতু অর্থতত্ত্ব নাই, সুতরাং কিছু করার নাই, আমার এটা বাক্যতত্ত্ব হবে। ভাই 1 মিনিট একটু ওয়েট করেন, আমার বারবার হেঁচকি আসতেছে, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, তাহলে বাগধারা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এটা গেল। এরপর হচ্ছে এই অপশন অনুযায়ী আছে, এরপরে কি আছে? এরপরে কোশ্চেনে বলছে হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ, এটা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের মধ্যেও ছিল না, অর্থতত্ত্বের মধ্যেও ছিল না, বাক্যতত্ত্বের মধ্যেও ছিল না। তার মানে আমার এটা শব্দতত্ত্ব, আর শব্দতত্ত্ব এখানে নাই, এখানে আছে রূপতত্ত্ব। সো দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার, রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব অপশনে নাই, সো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে, দেখেন, পিএসইও ও বিভিন্ন মন্ত্রণালয় নিয়ন্ত্রিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর। ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? দেখেন, শুধু কারক বললে বাক্যতত্ত্ব, বাট কারক সমাস যদি একসাথে বলে, সমাস নিয়ে কোনো ডাউট নাই, এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সুতরাং কারক ও সমাস যেহেতু যৌথভাবে বলছে, অবশ্যই শব্দতত্ত্ব হবে। দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার। যদি অপশনে আমার শুধু কারক বলতো, তাহলে আমি দিতাম হচ্ছে বাক্যতত্ত্ব। যেহেতু কারক সমাস একসাথে বলছে, অবশ্যই এটা শব্দতত্ত্ব হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবং এই বিষয়টাই কিন্তু মূল অধ্যায়ে আপনাদের যাদের কাছে বই আছে, সেখানে সতর্কতা অংশ নামে একটা শিরোনাম দেওয়া আছে, সেই শিরোনামের মধ্যে এটা আলোচনা করেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি বলেছি? এরপর হচ্ছে প্রত্যেক ভাষারই কয়েকটি মৌলিক অংশ থাকে। আচ্ছা, প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? 4টা মৌলিক অংশ, ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। তাহলে ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য 4টা মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টা? মৌলিক অংশ হচ্ছে 4টা। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এরপর দেখেন, বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব, তাহলে শব্দতত্ত্ব আলোচ্য বিষয়। ধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কথাটা বুঝেন? কথাটা বুঝেন? ধ্বনি হচ্ছে কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, পদক্রম হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদক্রম হচ্ছে কি? পদক্রম হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, বিরাম চিহ্ন,
বিরাম চিহ্ন কোথায় বসে? বাক্যে বসে। তার মানে বিরাম বা জ্যোতি বা ছেদ চিহ্ন, ওই তো জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন, এটাও বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে কি? প্রত্যয় হচ্ছে রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখেন, এরপরে বলছে কি? এরপরে বলছে হচ্ছে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্ণ, বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি? ব্যাকরণের যে অংশে শব্দের বর্ণ, শব্দ, বর্ণ ও বাক্যের বর্গ, শব্দ, বর্ণ ও বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি? দেখেন, ব্যাকরণের যে অংশে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্ণ ও বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তরটা নিয়ে একটু ঝামেলা লাগতে পারে আমাদের কাছে, মনে হতে পারে। কেন মনে হতে পারে? আমার এখানে কিন্তু কয়েকটা বিষয় একটু মানে আলাদা আলাদা। দেখেন, শব্দের কথা বলছে, তো শব্দ নিয়ে আলোচনা করা হয়, তার মানে এটা হচ্ছে শব্দ তত্ত্ব। আচ্ছা, আবার বর্ণ, বর্ণ বলছে যেহেতু, তার মানে এটা হচ্ছে ধ্বনি তত্ত্ব হওয়ার কথা লজিক্যালি। আবার বাক্যের বর্গ, বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয়। এখন বাক্যের বর্গ বলতে কি বোঝাচ্ছে? মানে বাক্যের অংশ, বাক্যের বর্গ, বাক্যটা কোন ক্ষেত্র বিশেষে কাজ করতেছে, এরকম। তো এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেই অংশটার নাম কি? অর্থতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব না বর্ণতত্ত্ব? এখন ব্যাকরণের যে অংশে শব্দ, বর্ণ, বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম, যে অংশে শব্দ, বর্ণ ও বাক্যের বর্গ, লজিক্যালি তো মনে হচ্ছে রূপতত্ত্ব, শব্দতত্ত্ব। এটা হবে না। বর্ণতত্ত্ব, বর্ণতত্ত্ব হলে গিয়ে বর্ণ ধ্বনি তত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এটা তো অর্থতত্ত্ব হওয়া উচিত, অর্থতত্ত্ব হওয়া উচিত। উত্তর কি? ব্যাকরণের যে অংশে শব্দ, বর্ণ, বাক্যের বর্গ নিয়ে আলোচনা করে সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে, অর্থতত্ত্বই দেওয়া আছে। ঠিক আছে, অর্থতত্ত্বই দেওয়া আছে, অর্থতত্ত্বই দেওয়া আছে। বাট আমি একটু কনফিউজ ছিলাম। ওকে, এখন অর্থতত্ত্ব কেমনে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অর্থতত্ত্ব কেমনে? অর্থতত্ত্ব কেমনে কারণ হচ্ছে এখানে বোঝাচ্ছে যে শব্দ নিয়ে আলোচনা করেছে। এখন মানে এখন স্পেসিফিক দেখেন, শব্দ নিয়ে আলোচনা করেছে, তাহলে আপনি এটাকে কি শব্দতত্ত্ব বলবেন? আবার বর্ণ নিয়ে আলোচনা করেছে, তাহলে কি বর্ণতত্ত্ব বলবেন? বাক্যের বর্গ নিয়ে আলোচনা করেছে, তাহলে কি মানে বাক্য বলবেন? এখন এরা প্রত্যেকটা, এই যে বাক্য বলেন, বর্ণ বলেন বা রূপ বলেন, এরা প্রত্যেকটা কিন্তু কি স্পেসিফিক, মনে করেন যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করে। কিন্তু অর্থের মধ্যে কিন্তু আসলে মানে যে কোনো কিছুর অর্থ হতে পারে। ধরেন আমি বললাম একটা শব্দ, ধরেন এই যে পাদপ। এখন এই পাদপ শব্দের অর্থ কি? তো এটা তো একটা শব্দ, কিন্তু এই শব্দের অর্থ কি? সেটা হচ্ছে সমার্থ বা শব্দার্থ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, লাস্টে অর্থ আছে। আবার মনে করেন এই যে বর্ণ, কখনো কখনো কোনো নির্দিষ্ট বর্ণ কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। যেমন মনে করেন নিজে বলে করেন ক, তো ক কি? ক একটা বর্ণ, কিন্তু ক এর অর্থ কি? ক এর অর্থ হচ্ছে বাতাস, এই জন্য বলা হয় কতে চড়ে যে কপত। খ কি? খ অর্থ হচ্ছে আকাশ, এই জন্য বলে খতে চড়ে যে খেচর, মানে আকাশে চড়ে যে খেচর। তাহলে দেখেন জিনিসগুলো কি মানে বর্ণগুলোও কি স্পেসিফিক একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে। আবার এই যে বাক্যের বর্গ, বাক্যের বর্গ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ দুইটা শব্দ বা তিনটা শব্দের একটা কম্পাউন্ড, যে কোনো কিছু। ধরেন কম্পাউন্ড নাউন ইংরেজিতে যেটাকে আমরা বলি, ঠিক আছে, শব্দ বন্ধ বাংলায় যেটাকে আমরা বলি। ধরেন আমি বললাম ডুমুরের ফুল, ডুমুরের ফুল, বা মনে করেন যে ছাই ফেলতে ভাঙ্গা কুলো, তার মানে কি একটা বাক্যের বর্গ। তো এই বাক্যের বর্গটা কি প্রকাশ করে? ছাই ফেলতে ভাঙ্গা কুলো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। সো তার মানে এটা কি? এটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এই কোশ্চেনটা কিন্তু খুবই মানে প্যাচের কোশ্চেন। এই কোশ্চেনটা নর্মালি কোন স্টুডেন্টকে বললে সে কিন্তু এটা মানে এক্সাক্ট কোনো ব্যাখ্যা দিতে পারবে না, হয়তো এটা ঠাডা মুখস্থ করে নিবে, আর নাহলে দেখা যাবে যে এটার এক্সাক্ট ব্যাখ্যাটা কিন্তু মানে পাবে না। ঠিক আছে, তো ব্যাকরণের কোন অংশে যে অংশের শব্দ, বর্ণ, বাক্যের বর্গ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি? কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেনে কি বলতে দেখেন, পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? পদ প্রকরণ আমরা এটা গত ক্লাসে বলেছিলাম, ওই যে কার পদ, পদ উক্তি, অনুবাক্য, বাচ্য, জ্যোতি। ওখানে একটা পদ ছিল পদক্রম, আরেকটা পদ ছিল পদ পরিবর্তন। দুইটা পদ, এই দুইটা হচ্ছে বাক্যতত্ত্ব। আর পদ প্রকরণ যেটা, এটা হচ্ছে শব্দতত্ত্ব। তাহলে পদ প্রকরণের কথা বলছে, এটা হচ্ছে শব্দতত্ত্ব হবে বা রূপতত্ত্ব। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে কোনটি সঠিক, কোনটি সঠিক কি কি? ব্যাকরণ ভাষার অনুগামী, নাকি ব্যাকরণ শিক্ষার অনুগামী, নাকি ভাষা ব্যাকরণ অনুগামী, নাকি ব্যাকরণ শব্দযন্ত্র অনুগামী? কারেক্ট আনসার হচ্ছে ব্যাকরণ ভাষার অনুগামী। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি গত টপিকের মধ্যে আমরা পড়েছিলাম, যে ব্যাকরণ ভাষাকে অনুশীলন করে বা অনুসরণ করে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা নেক্সট টাইম, নেক্সট ইয়ার টপিকে আমি রাখবো না এটা। ঠিক আছে, আরেকটা কোশ্চেন জানি আমি কি দেখলাম, এই কোশ্চেনটাও
মানে এই টপিকের মধ্যে না রাখলেও চলে, দাঁড়ান আমি একটু এক নজরে মাইনাস করে দিই যাতে পরবর্তীতে আমি এটা নেক্সট সংস্করণে এগুলো আমি একটু ইয়া করতে পারি। ক্রিয়ার মূল, ক্রিয়া, তত্ত্ব, ধাতুরূপ, ব্যাকরণ, নতশতদান। আচ্ছা, এই যে এটা ডাবল আছে, এটা হচ্ছে ডাবল। ডাবল আছে, ওকে। তারপর হচ্ছে এক মিনিট, বিভক্তির নাম শব্দকে কি বলে? এই যে এটা, এটা এখানে চলবে না, এটা যাবে প্রত্যয় অংশে, এটা যাবে প্রত্যয় অংশে। ওকে, ঠিক আছে। ওকে, চলেন আমরা আবার আগের জায়গায় চলে যাই। ওকে, দেখেন বচন, লিঙ্গ, পুরুষ, দেখেন বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় কোন অংশে? বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় কোন অংশে? আচ্ছা, বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় কোন অংশে? বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব? বচন, লিঙ্গ, পুরুষ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্ব নাই, সুতরাং রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর হচ্ছে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়, ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব? বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? বলেন কোনটা? স্যার, যে ক্লাসগুলো দিচ্ছেন এগুলো একটু সিরিয়াল করে সাজিয়ে দিলে ভালো হতো, অনেকগুলো ক্লাস আপলোড করলে সব গুলিয়ে যাবে। ওমর ফারুক ভাই, আমরা একটা পোস্ট রাখবো, এই পোস্টের মধ্যে সবগুলো ক্লাস সুন্দর করে লিংক করে করে সাজিয়ে দিব। আচ্ছা, আজকেই করে দিব, এই ক্লাসের পরেই করে দিব, ঠিক আছে? ওকে, আপনারা কি খেয়াল করে দেখেছেন আমি আপনাদের গতকাল যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম সেই লাইভ ক্লাসটা কিন্তু ডিলিট করে দিয়েছি। লাইভ ক্লাস হয় হচ্ছে আমার FM শাহরিয়ার ফিরোজ আইডি থেকে, আর ক্লাস আপলোড হয় হচ্ছে শাওন স্যার যে আইডিটা আছে পেজ, সেই পেজের আইডি থেকে। আপনি দেখেন গতকালকের ক্লাসটা কিন্তু আমি মানে ডিলিট করে আবার নতুন করে আপলোড করেছি, তো এটা ডিলিট হবে না। আজকেরটাও আমার ক্লাস শেষে কালকে সকালবেলা বাসায় গিয়ে এটা ডাউনলোড করে দেন হচ্ছে এই অতিরিক্ত কথা যেগুলো আছে এগুলো সব কাটছাট করে দেন আবার সুন্দর করে পুরোটা আপলোড করবো আপনাদের এই গ্রুপে, ঠিক আছে? সুন্দর করে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন তাহলে কি বলছে 27 নম্বর কি বলছে? 27-এর আনসার বলছে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। এরপর দেখেন বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ভালো করে কোশ্চেনটা খেয়াল করেন। বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? কোশ্চেন গুলা একটু ট্রিকি কিন্তু কোশ্চেন গুলা সহজ। জানা জিনিসটাই একটু ঘুরে পেঁচিয়ে দিছে আপনাকে, কথা বুঝতে পারছেন? জানা জিনিসটাই একটু ঘুরে পেঁচিয়ে দিছে। 28 নম্বরে বলেন 28-এর উত্তরটা কি হবে? 28-এর উত্তর এখানে বলছে বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন। সো বাক্যের মধ্যে যা কিছু ঘটবে, বাক্য সংকোচন, বাক্য রূপান্তর, বাক্য রিলেটেড যা কিছু আছে সবকিছু কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অবশ্যই বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। কথা কি ক্লিয়ার? এরপর দেখেন এরপরে কি আছে? ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা, ধ্বনি, শব্দ না বাক্য? ব্যাকরণের মূল ভিত্তিটা কি? ভাষা নাকি ধ্বনি নাকি শব্দ নাকি বাক্য? ব্যাকরণের মূল ভিত্তি কি বলেন? কারেক্ট আনসার হচ্ছে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি কি? কারেক্ট আনসার হচ্ছে ভাষা। এটাও এই অধ্যায়ের না, এটা ভাষা অধ্যায়ের। আচ্ছা, ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। কেন ভাষা? না, এই অধ্যায় দেওয়া যায় কারণ এই যে কোন তত্ত্বের আলোচ্য বিষয় কি সেটার মধ্যে এটা ফেলা যায়। ওকে, আচ্ছা, কোন তত্ত্বের আলোচ্য বিষয় কি সেটার মধ্যে এটা ফেলা যায়। আচ্ছা দেখেন, ব্যাকরণের মূল বিষয় কি? মূল অংশ হচ্ছে ভাষা, কারণ ভাষাকে অনুসরণ করে হচ্ছে ব্যাকরণটা তার প্রাণ পায়। এখন ভাষা পরিবর্তন হওয়ার পরেই কিন্তু ব্যাকরণ পরিবর্তন হয়। ভাষা যদি এক নিয়মে চলতে থাকে তাহলে ব্যাকরণ কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে ভাষার সংবিধানে। আচ্ছা, ভাষার সংবিধান কোনটি? ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ ভাষাকে কি করে? নিয়মতান্ত্রিক ভাবে কন্ট্রোল করার চেষ্টা করে। এই জন্য সংবিধান হচ্ছে কি, মানে এটা করতে হবে এটা করতে হবে না। তো ভাষার ক্ষেত্রেও ব্যাকরণটা হচ্ছে ভাষার সংবিধান। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে প্রত্যেক ভাষারই 3টা মৌলিক অংশ। এখন প্রত্যেক ভাষারই 3টা মৌলিক অংশ। এখন এইখানে একটা প্যাচ কি দেখেন, ভাষার মৌলিক অংশ কিন্তু 4টা। 4টা কি কি? ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য। এখন দেখেন ধ্বনি, শব্দ, বাক্য 3টা আছে। আবার দেখেন অনুসর্গ, শব্দ, বাক্য। এখন এই ক্ষেত্রে কিন্তু এই অনুসর্গটা নাই, শব্দ বাক্য এটা আছে। কথাটা বুঝেন? শব্দ বাক্য এটা আছে। আবার এখানে দেখেন ধ্বনি আছে, ধ্বনি আছে,
শব্দ আছে, বর্ণ আছে, বর্ণ আর ধ্বনি একই কথা। আবার দেখেন এখানে আছে শব্দ আছে, সন্ধি সমাস আছে। সন্ধি সমাস অ্যাকচুয়ালি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু এখানে বলছে প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ। এখন এক্ষেত্রে কিন্তু ধ্বনি, শব্দ, বর্ণ এখানে কিন্তু 3টা আছে ঠিকই, কিন্তু বর্ণ আর ধ্বনি কিন্তু একই। সো তার মানে এখানে বেস্ট আনসার হচ্ছে কোনটা? ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, বাক্য হচ্ছে প্রত্যেক ভাষার 3টা মৌলিক অংশ থাকে সেটা। প্রত্যেক ভাষার 3টা মৌলিক অংশ থাকে সেটা। কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, একজন কোশ্চেন করেছে স্যার উচ্চতর উচ্চতর পর্যায়ে বলতে কি বোঝানো হয়েছে? উচ্চতর পর্যায়ে বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ দেখেন ব্যাকরণের কোন শব্দ মানে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়টাকে উচ্চতর বলতে বোঝানো হয়েছে। এখন উচ্চতর বলতে কি বোঝানো হয়েছে? ধরেন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমার কিন্তু এই মনে করেন যে বাগধারাগুলোর প্রয়োগ নিয়ে গবেষণা করা, যে কোন বাগধারাটার প্রেক্ষাপটটা কি, এইটার কারণটা কি, এটার ব্যাখ্যাটা কি, এটা কোত্থেকে আসলো, এই যে বিশ্লেষণগুলো, এই বিশ্লেষণগুলো আলোচনা হয় কোথায়? অর্থতত্ত্বে। তো এটা তো আলটিমেটলি আপনি মানে উচ্চতর পর্যায়ে বলতে হচ্ছে মানে নেক্সট লেভেলের পড়ার মধ্যে আর কি। মানে এটা মানে সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা কম হয়। এই বিষয়গুলো নিয়ে অর্থতত্ত্বের যে বিষয়গুলো, যে এটার অর্থ কি, মুখ্যার্থ, গৌণার্থ, আপনি বলেন মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্চার্থ, লক্ষ্যার্থ, এই বিষয়গুলো নিয়ে কি সচরাচর আলোচনা করা হয়? উত্তর হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় কখন? আপনি একটু বড় পর্যায়ে গেলে তখন। যেমন ছন্দর মধ্যে বা এই অলংকারের মধ্যে মনে করেন যে যে বিষয়গুলো রয়েছে ছন্দ অলংকারের মধ্যে, যে উপমা, উৎপ্রেক্ষা, এগুলা থেকে কিন্তু মনে করেন আপনাদের কোশ্চেন খুবই মানে আপনাদের কোশ্চেন বলতে কি বলতেছি, এটা তো মানে জবের কোশ্চেন। এই ব্যাপারটা থেকে কিন্তু মনে করেন যে এই মানে পিএসসির যে কোশ্চেন গুলো আসে, পিএসসি লেভেলের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে এবং এইগুলো থেকে কিন্তু অ্যাডমিশন লেভেলের কোশ্চেন খুব কম আসে। কথা বুঝতে পারছেন? যে উপমা, উৎপ্রেক্ষা এগুলা তারপরও 2-1বার ফট করে মাঝে মাঝে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল, রাজশাহীতে একবার আসছিল, অনেক আগে। যাই হোক, এরপরে দেখেন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব কোন ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হচ্ছে সন্ধি। ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয় কি? ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হচ্ছে সন্ধি। এরপরে দেখেন, এরপরে হচ্ছে বাকযন্ত্র কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র যেহেতু তার মানে মানে বাক রিলেটেড। এখন বাকের মাধ্যমে কি হয়? সাউন্ড হয়। আর সাউন্ড মানে কি? সাউন্ড মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব। তার মানে বাকযন্ত্রের সাহায্যে কি হয়? ধ্বনি উচ্চারিত হয়। তার মানে বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হচ্ছে গ্রিক ভাষায় গ্রামার শব্দটির অর্থ কি? গ্রিক ভাষায় গ্রামার শব্দটির অর্থ কি? নিয়ম শাস্ত্র, শব্দশাস্ত্র, ধ্বনিবিন্যাস শাস্ত্র নাকি ব্যাকরণ শাস্ত্র? 34 নাম্বার গ্রিক ভাষায় ব্যাকরণ, গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ কি? গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ কি? কারেক্ট আনসার হচ্ছে শব্দশাস্ত্র। গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ হচ্ছে শব্দশাস্ত্র। ঠিক আছে, শব্দশাস্ত্র। রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কোনটি? খেয়াল করেন 9। রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কোনটি? রূপতত্ত্বের আলোচ্য বিষয় 9 কয়টি? কোনটি? সমাস রূপতত্ত্বের আলোচ্য বিষয়, প্রত্যয় রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কারক অ্যাকচুয়ালি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু ইন এ সেন্স এটাকে রূপতত্ত্ব বলা যায়। ইন এ সেন্স এটাকে রূপতত্ত্ব বলা যায়। সো এইটা হচ্ছে আমার বেস্ট আনসার, কারণ সন্ধি নিয়ে কোনো দ্বিধা নাই। সন্ধি 100% কনফার্ম। এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য এবং মানে কারক এবং সন্ধি এই দুইটাই কিন্তু আমার রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়। কিন্তু কারককে আবার ইন এ সেন্স মানে একটা দিক থেকে চিন্তা করলে আগের বই অনুসারে কারককে বাক্যতত্ত্ব বলা যায়। তো সেই লজিকে আমার এখানে বেস্ট আনসারটা হচ্ছে সন্ধি। আমরা এই জন্য সন্ধি লাগাইছি। এরপরে কি আছে? এরপরে হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 9 কোনটি? আচ্ছা দেখেন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 9 কোনটি? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, ভাষাতত্ত্ব। কারেক্ট আনসার হচ্ছে ভাষাতত্ত্ব। ব্যাকরণের কোন আলোচ্য বিষয় নয়। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। বচন ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বর্ণের বিন্যাস। দেখেন আমরা গতকালকে মানে মেইন ক্লাসের মধ্যে বলছিলাম না যে ধ্বনি বা বর্ণ রিলেটেড যা কিছু আছে সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে বর্ণের বিন্যাস এটাও কোন তত্ত্ব? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, বর্ণের বিন্যাস। এরপর দেখেন প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টা? প্রত্যেক ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টা। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টা? 4টা। ফনোলজি। ফনোলজি কি? ফনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব নাকি অর্থতত্ত্ব? আচ্ছা, প্রত্যেকটা তত্ত্বের ইংরেজি নামগুলো আমাদের একটু জেনে রাখা উচিত। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব হচ্ছে মরফোলজি। ফনোলজি হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ফোনেটিক্স থেকে আসছে। ফোনেটিক্স এখান থেকে আসছে। ফোনেটিক্স কি? ধ্বনি। ফোনেটিক্স থেকে আসছে হচ্ছে ফনোলজি। ফনোলজি হচ্ছে ধ্বনি বিজ্ঞান। ফনোলজি কি?
ফনোলজি হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ঠিক আছে। বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স, বাক্যতত্ত্ব কি, বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স, ওকে, সিনট্যাক্স। রূপতত্ত্ব হচ্ছে মরফোলজি, রূপতত্ত্ব হচ্ছে মরফোলজি, ওকে, মরফোলজি। আচ্ছা, তো আর লেক্সিকোগ্রাফ হচ্ছে কি, ছন্দ বা অলংকার তত্ত্ব, সরি অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব হচ্ছে লেক্সিকোগ্রাফ। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন প্রত্যয় সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। প্রত্যয় সমাস হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর দেখেন এরপরে কি আছে, বিপরীতার্থ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। লাস্টে যেহেতু অর্থ আছে তাই এটা কোন তত্ত্ব, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর দেখেন ব্যাকরণ শব্দের অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, এটাও আমার এই অধ্যায়ের প্রশ্ন না, এটাও আমার এই অধ্যায়ের প্রশ্ন না। আচ্ছা, এরপরে দেখেন ব্যাকরণ শব্দের অর্থ কি, ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এরপর হচ্ছে কোনটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না। আচ্ছা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, মনস্তত্ত্ব। হ্যাঁ, মনস্তত্ত্ব আমার ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না, মনস্তত্ত্ব এটা আমার ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না। সন্ধি, নত্য, সত্য বিধান এটা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে, এরপর হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম কি। দেখেন বাক্যতত্ত্বের অপর নাম কি, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, বাক্যতত্ত্বের অপর নাম কি, পদক্রম। শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, কারেন্ট আনসার হচ্ছে রূপতত্ত্ব, কারেন্ট আনসার হচ্ছে রূপতত্ত্ব, কারেন্ট আনসার হচ্ছে রূপতত্ত্ব। এরপর দেখেন এরপরে বলছে হচ্ছে লেক্সিকোগ্রাফি, যে এটাই মাত্র বলতেছিলাম একটু আগে। লেক্সিকোগ্রাফি বলতে কি বোঝায়, লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফি জিনিসটা কি, লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব, ঠিক আছে। লেক্সিকোগ্রাফি জিনিসটা কি, লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি। আচ্ছা, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি, বর্ণ, সন্ধি, শব্দবিধান, প্রত্যয়। কারেন্ট আনসার হচ্ছে প্রত্যয়, প্রত্যয় শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, প্রত্যয় হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে দেখেন নবম দশম শ্রেণী নতুন বাংলা ব্যাকরণ বইয়ের কিছু প্রশ্ন উত্তর। আচ্ছা, ভাষার প্রকৃতি, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব নাকি ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে। হ্যাঁ দেখেন ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এরপর হচ্ছে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। বাকযন্ত্র, এই কোশ্চেনটা ডাবল আছে, ওকে। আচ্ছা, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, বাকযন্ত্র হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর হচ্ছে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে, অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কি, অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এরপর হচ্ছে, এরপর হচ্ছে নিচের কোনটি, দেখেন নিচের কোনটি নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়, উপসর্গ, কারক, প্রতিশব্দ নাকি অক্ষর। এখন রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দতত্ত্ব, রূপতত্ত্ব মানে কি, শব্দতত্ত্ব। এখন শব্দতত্ত্ব আলোচ্য বিষয় অক্ষর, এটা হবে না, অক্ষর হচ্ছে ধ্বনিতত্ত্ব, অক্ষর কি, অক্ষর হচ্ছে ধ্বনিতত্ত্ব। উপসর্গ এটা হচ্ছে শব্দতত্ত্ব, উপসর্গ হচ্ছে কি, শব্দতত্ত্ব। প্রতিশব্দ এটা হচ্ছে অর্থতত্ত্ব, প্রতিশব্দ মানে কি, সমার্থক শব্দ মানে অর্থতত্ত্ব। আর কারক এটা পুরাতন বই অনুসারে যদিও শব্দতত্ত্ব, কিন্তু নতুন বই অনুসারে এটা কি, এটা হচ্ছে অর্থতত্ত্ব, সরি নতুন বই অনুসারে এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, নতুন বই অনুসারে এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সুতরাং আমার কারেন্ট আনসার কি, কারেন্ট আনসার হচ্ছে উপসর্গ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি আছে, বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়। বাচ্য উক্তি এটা হচ্ছে বাচ্য ও উক্তি ব্যাকরণে, বাক পদ উক্তি, অনুবাক্য বাচ্য জ্যোতি। সুতরাং এটা কি, এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কার পদ উক্তি, অনুবাক্য বাচ্য জ্যোতি, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। যোজক আলোচনা করা হয় ব্যাকরণের কোন শাখায়। যোজক ভাই, যোজক, বিয়োজক, তারপর হচ্ছে অনুসর্গ, উপসর্গ, এগুলো সব কি ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। কোন তত্ত্ব, ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়, ঠিক আছে। যোজক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, কারেন্ট হচ্ছে রূপতত্ত্ব। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, ব্যাকরণ, ভাষা বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান নাকি বাগর্থ বিজ্ঞান। কারেন্ট আনসার হচ্ছে ব্যাকরণ। ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হচ্ছে ব্যাকরণ। কিসের সমষ্টি হচ্ছে ভাষা। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা এখানে না রাখি, এটা ভাষা তত্ত্ব অধ্যায় দিয়ে দিই। আচ্ছা, কিসের সমষ্টি হচ্ছে ভাষা, কিসের সমষ্টি ভাষা, ধ্বনির সমষ্টি, বর্ণের সমষ্টি, বাক্যের সমষ্টি নাকি পদের সমষ্টি। এখন এই ক্ষেত্রে ব্যাপারটা কি দেখেন, অনেকগুলো ধ্বনি মিলে
অনেকগুলো ধ্বনি যদি প্লাস 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 হয়, তারপর অনেকগুলো ধ্বনি মিলে তৈরি হয় হচ্ছে শব্দ বা পদ, আবার কতগুলো পদ মিলে তৈরি হচ্ছে বাক্য, আবার কতগুলো বাক্য মিলে তৈরি হচ্ছে কি, তৈরি হচ্ছে পরিপূর্ণ মনের ভাব, যেটাকে বলে ভাষা। এখন তাহলে যদি প্রশ্ন করে যে ভাষা কিসের সমষ্টি, ভাষা কিসের সমষ্টি, কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে বাক্যের সমষ্টি। কারেক্ট আনসার হচ্ছে কি? কারেক্ট আনসার হচ্ছে বাক্যের সমষ্টি। কতগুলো ধ্বনি মিলে তৈরি হচ্ছে পদ, কতগুলো পদ মিলে তৈরি হচ্ছে বাক্য, আর কতগুলো বাক্য মিলে তৈরি হচ্ছে ভাষা। সো তার মানে ভাষা কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। আচ্ছা, এরপরে কি আছে? স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? স্বর ও ব্যঞ্জন ধ্বনির, যেহেতু ধ্বনি বলছে তার মানে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। শেষ। ওকে, ধ্বনি বলছে তার মানে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। নিচের কোনটি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ নির্মাণ, কারক, ধ্বনিদল, বাচ্য। যেহেতু ধ্বনি আছে তার মানে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, এটাই হবে। ধ্বনি আছে তার মানে এটাই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি আছে? আবেগ শব্দ আলোচিত হয় কোথায়? শব্দ আছে তার মানে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখেন, এরপরে কি আছে? এরপরে হচ্ছে শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বে? রূপ তত্ত্বে, যেহেতু শব্দ বা পদ রিলেটেড আলোচনা। আচ্ছা, এরপর হচ্ছে শব্দ জোড় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? শব্দ জোড় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব, অর্থতত্ত্ব, রূপ তত্ত্ব নাকি বাক্য তত্ত্ব? আচ্ছা, শব্দ জোড়, শব্দ জোড় জিনিসটা কি এটা কি বুঝেন? শব্দ জোড় জিনিসটা কি এটা কি বুঝেন? এক মিনিট। ওকে, আসেন দেখেন, শব্দ জোড় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দ জোড় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? দেখেন, এটা কি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে অর্থতত্ত্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন, এটার মধ্যে তো শব্দ আছে, তাহলে এটা অর্থতত্ত্ব কেন? আচ্ছা, এটার জন্য আপনাকে বুঝতে হবে যে শব্দ জোড় জিনিসটা কি। শব্দ জোড় মানে হচ্ছে, মানে ওই যে ধরেন আমি বললাম যে ধরেন আমি বললাম যে অকুল। এখন অকুল বানানটা এভাবে লিখলে কি, আর অকুল বানানটা এভাবে লিখলে কি? তো এইটা হচ্ছে শব্দ জোড়। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ যে প্রায় সমচ্চারিত ভিন্নার্থ শব্দ আছে না, ওইটাকে বলা হচ্ছে শব্দ জোড়। তো যেহেতু ওইটা হচ্ছে মানে এই যে দেখেন একই শব্দ, তো একই শব্দ কিন্তু অর্থটা আলাদা। তার মানে কি প্রায় সমচ্চারিত ভিন্নার্থ আর লাস্টে অর্থ আছে, তাহলে অর্থ আছে তার মানে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কথা কি বুঝতে পারছেন? এটাও কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কোশ্চেন বলছে শব্দ, এরপরে কোশ্চেন বলছে শব্দ বর্গ শব্দ জোড় বাক্যের ব্যঞ্জনা এগুলো আলোচিত হয় কোথায়? শব্দ বর্গ শব্দ জোড় এগুলো হচ্ছে, তারপর হচ্ছে বাক্যের ব্যঞ্জনা এগুলো আলোচিত হয় কোথায়? বাক্যের ব্যঞ্জন আলোচিত হয় হচ্ছে অর্থতত্ত্বে। এটা আগে একবার আপনাকে এই কোশ্চেনের সমাধান দেওয়া হয়েছে। শব্দ বর্গ শব্দ জোড় বাক্যের ব্যঞ্জন এগুলো আলোচিত হয় কোথায়? অর্থতত্ত্বে। তারপর হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে এই যে গুড কোশ্চেন, শব্দের ক্ষুদ্রতম একক কি? এটা কি মানে মানে ধ্বনি মূল নাকি রূপ নাকি নাকি রূপ মূল? এখন শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে, শব্দ তৈরি হয় কি দিয়া বলেন? শব্দ তৈরি হয় কি দিয়া? শব্দ তৈরি হয় হচ্ছে অনেকগুলো ধ্বনি পাশাপাশি বসে শব্দ তৈরি হয়। এখন এখানে কিন্তু অপশনে ধ্বনি নাই, শব্দ হচ্ছে ধ্বনি মূল। কথাটা বুঝছেন? অপশনে কিন্তু ধ্বনি নাই, অপশন হচ্ছে ধ্বনি মূল। তাহলে শব্দের ক্ষুদ্রতম একক কি ধ্বনি মূল হবে নাকি শব্দ মূল হবে নাকি রূপ মূল হবে না শুধু রূপ হবে? কোনটা হবে বলেন? কোনটা হবে বলেন? এখন এই ক্ষেত্রে কারেক্ট আনসারটা হচ্ছে রূপ। কেন রূপ? আপনি এই টপিকটা পড়তে গেলে দেখবেন এরকম একটা পয়েন্ট আছে যে মানে শব্দের অর্থবহ মূল অংশকে বলা হয় রূপ,
শব্দের অর্থবোধক ক্ষুদ্রতম একককে বলা হয় রূপ। এখন আমরা বলতেছি শব্দের ক্ষুদ্রতম একক কি। এখন এইটা যদি ধ্বনিমূল না থেকে শুধু ধ্বনি থাকতো তাহলে বেস্ট অ্যান্সার আমার এটাই হইতো, এটাই হইতো। কিন্তু এখানে হচ্ছে ধ্বনিমূল। এখন ধ্বনিমূল জিনিসটা কি বুঝেন? ধরেন আমি বললাম হচ্ছে ক, এটা কিন্তু ধ্বনি না। ক মানে সরি, ক কিন্তু ধ্বনিমূল না, ক হচ্ছে ধ্বনি। কারণ এখন যদি বলেন যে তাহলে ধ্বনিমূল বলতে কি বোঝায়, মানে ধ্বনিটার মূল সেটা। তো ধ্বনিটার মূল কি? তো ক ধ্বনিটার মূল হচ্ছে এই যে ক ব্যঞ্জন প্লাস অ, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ধ্বনিমূল, এটা হচ্ছে কি ধ্বনিমূল। তো শব্দের ক্ষুদ্রতম একক কি এইটা, না শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে এইটা, এইটা। শব্দের অর্থবোধক ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ, সেই কারণে কারেক্ট আনসারটা হবে এইটা। বুঝতে পারছেন? আচ্ছা, এরকম এইটা মিলে কিন্তু শব্দ তৈরি হয় না, এটা থেকে তৈরি হয় এইটা, এইটা মিলে কয়েকটা শব্দ পাশাপাশি বসে তৈরি হচ্ছে শব্দ। এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে রূপ। আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে বচন ক্রিয়ার কাল। বচন ক্রিয়ার কাল হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বচন ক্রিয়ার কাল রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? বর্ণের বিন্যাস যেহেতু বলছে, সো এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বর্ণের বিন্যাস যেহেতু বলছে, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর সবাই বুঝছেন না বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু জানান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার করলাম। এর সাথে সাথে আমাদের এই অংশ অর্থাৎ আমাদের ধ্বনিতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করা শেষ। এর সাথে সাথে আমাদের ধ্বনিতত্ত্ব অধ্যায় নিয়ে, সরি ধ্বনিতত্ত্ব না, এর পাশে এর সাথে সাথে আমাদের আহ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় অধ্যায়টি নিয়ে আলোচনা করা শেষ। নেক্সট ক্লাস আমরা আলোচনা করবো হচ্ছে ধ্বনিতত্ত্ব নিয়ে। আমি অলরেডি ভিডিও রেকর্ডটা করেছি, কিন্তু আজকে অফিসে আছি বিধায় ভিডিও রেকর্ডটা দিতে পারিনি। আগামীকালকে বাসায় গিয়ে ইনশাল্লাহ সকালেই ভিডিওটা প্রসেস করে আমি আপলোড করে দিব। ইনশাল্লাহ কাল সকালেই আপনারা ইনশাল্লাহ 10টা 11টার মধ্যে নতুন ভিডিও পেয়ে যাবেন। সেটার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব অধ্যায়ের প্রথম অধ্যায়, মানে প্রথম অংশ। এরপর আবার ধ্বনিতত্ত্ব অধ্যায়ের দ্বিতীয় অংশ স্বরধ্বনি নিয়ে আলোচনা। এরপরে ধ্বনিতত্ত্ব অধ্যায়ের তৃতীয় অংশ ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা। কন্টিনিউয়াসলি একটা পর একটা পেতে থাকবেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন এখন এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, এই যে আপনারা ক্লাসটা করতেছেন, এখন আপনারা কিন্তু ক্লাসটা করতেছেন, এর মধ্যে আপনি বলতে পারেন স্যার এগুলো তো ম্যাক্সিমাম আমরা পারি, 2-4টা আমরা পারি না। ভাই ওই 2-4টার জন্যই কিন্তু এই এমসিকিউ সলভ ক্লাসের উদ্যোগটা নিছি। আপনারা ম্যাক্সিমামই পারবেন। তাও এই ক্ষেত্রে আমার এখানে কথা আছে, এগুলো তো সহজ টপিক। মূল মানে আপনি লাভবানটা হবেন সন্ধিতে গিয়া, বানানে গিয়া, প্রয়োগ অপপ্রয়োগে গিয়া, বাক্য প্রকরণে গিয়া, কারকে গিয়া, পদে গিয়া, সমাসে গিয়া, শব্দ ভান্ডারে গিয়া। ওইসব অধ্যায়ের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আলোচনা করতে গেলে আপনি মূলত উপকারটা হবেন এই ব্যাচের এক্সট্রা যে মজা মধু, সেই মধুটা আপনি তখন পাবেন। বুঝতে পারছেন? এইসব টপিক পড়ায় আসলে আপনি মূল মজাটা পাচ্ছেন না, কারণ এগুলো ম্যাক্সিমাম আপনি পারেন। ওইসব ক্ষেত্রে হচ্ছে আপনার প্যাস লাগবে, কি ভাই এটা না হয়ে এটা কেন হইলো, বি কেন হইলো না, সি কেন হইলো, সি কেন হইলো না, বি কেন হইলো। এই প্যাচ গুলো আপনার তখন লাগবে, তখন আপনি এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, সো কন্টিনিউ থাকেন, ক্লাস করেন ইনশাল্লাহ, মানে ধৈর্য ধরে লেগে থাকেন, মজা হবেন। তাহলে আজকের মতো ইতি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। দেখা হবে আপনাদের সাথে লাইভ ক্লাসে আগামী মঙ্গলবার। আর আগামীকাল রেকর্ড তো দিচ্ছি, আগামীকাল 2টা রেকর্ড না, 2টা না, একটা রেকর্ড দিব। পরশুদিন ইনশাল্লাহ আরেকটা রেকর্ড দিব, তারপর দিন ইনশাল্লাহ আরেকটা রেকর্ড দিব। অর্থাৎ আগামী মঙ্গলবার আমরা লাইভ ক্লাসটা দিব ধ্বনিতত্ত্বের উপর। তো ধ্বনিতত্ত্বের উপর মঙ্গলবার লাইভ ক্লাস নেওয়ার আগে ধ্বনিতত্ত্বের যতগুলো ভিডিও লাগে, 2টা 3টা 4টা যে করে লাগুক, আমরা ইনশাল্লাহ আপলোড করে দিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।